আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আফগানিস্তানের অবস্থা। আফগানিস্তানে এই ঘানি তিনি কিন্তু সীমানা অতিক্রম করে তাজিকিস্তানে গেছেন, সেখানেও তার রক্ষা হয়নি। তিনি সেখান থেকে এখন আরেকটি ওমানে গিয়েছেন, সেখানেও তিনি থাকতে পারবেন না। কিন্তু আমরাও বলতে চাই, এই শেখ হাসিনা যদি পতন ঘন্টা বেজে যায়, তিনিও ভারতে গিয়েও সেখানে আশ্রয় পাবে না, সেখানেও দেশপ্রেমিক জনগণ সেখানেও তাকে প্রতিরোধ করে তুলবে। এই ভারতেও তার স্থান হবে না। কোনো তন্ত্রমন্ত্রে বাংলাদেশ চলছে না, শুধুমাত্র শেখ হাসিনা তন্ত্রে বাংলাদেশ চলছে। এভাবে চলতে যাওয়া যায় না, এভাবে চলবে না। এই জালেম সরকারকে হটানোর জন্য আমাদের সবারই কিন্তু লক্ষ্য এক, আওয়ামী দুঃশাসন থেকে, আওয়ামী জুলুমাত থেকে, এই জালেম তন্ত্র থেকে আমাদেরকে দেশবাসীকে রক্ষা করতে হবে। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। আসলে ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটাই তো ইতিহাসের চরম শিক্ষা, যে ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় নাই। এটা আজকে যারা ক্ষমতায় আছে তারাও নেয়নি, আগে যারা ক্ষমতায় ছিল তারাও নেয়নি। আমরা মনে হয় জানি আমাদের নিজেদের চাটুকারিতা এবং দালালি কতটুকু কে করতে পারলাম, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়। আমাদের মনে আছে যে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে সেই 2009 সালে, আমরা তখন এই পার্শ্ববর্তী দেশ ভারতের একটি অনুষ্ঠানে আমাদের তৎকালীন সময়ের পররাষ্ট্রমন্ত্রী, আজকে যিনি শিক্ষামন্ত্রী, তিনি একটি সভায় ওখানকার একজন বলেছিলেন বাফার স্টেট বাংলাদেশকে। বাফার স্টেট শব্দের অর্থ হচ্ছে অসভ্য রাষ্ট্র। সেদিন কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এই বাফার স্টেট শব্দের অর্থ এটা ওদিন তাৎক্ষণিকভাবে উনি বুঝতে পারেননি। যখন মিডিয়ায় শোরগোল পড়ে গেল যে বাফার স্টেট বলা হয়েছে, তখন আমরা দেখেছি অনেক প্রতিবাদের ঝড় উঠেছে। তখন রাষ্ট্র থেকে সেটিকে দুঃখজনক হিসাবে উল্লেখ করা হয়েছিল। যেই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাফার স্টেট বোঝে না, তাকে পররাষ্ট্রমন্ত্রী করাটা কতটুকু সঙ্গত, এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের আজকের এই করোনা ভেরিয়েন্টের উৎস হচ্ছে গিয়া ডেল্টা ভেরিয়েন্টের ভারত। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমাদের ঘরের প্রতিবেশী আশেপাশে যারা আছেন, বাড়ির আশেপাশে যারা আছেন, তাদেরকে কখনো পরিবর্তন করা যায় না। আপনি পারবেন নিজের বাড়ি বিক্রি করে দূরে আর একটা বাড়ি করতে, কিন্তু আপনি চাইলে আপনার প্রতিবেশীকে কিন্তু আপনি পাল্টাতে পারবেন না। আমাদের দ্বারাও সম্ভব না। ভারত আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। কেন করেছিল? অবশ্যই তার বিনিময় ছিল। শুধু শুধু ভারত আমাদের 71 সালে মুক্তিযুদ্ধে সহায়তা করেনি। তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানের হাত থেকে এই বাংলাদেশকে, পূর্ব পাকিস্তান থেকে আলাদা হলে তাদের অনেক ধরনের ব্যয় কমবে, তাদের এখানে নতজানু পররাষ্ট্রনীতি সেখানে বাস্তবায়ন করতে পারবে। তাদের অনেক আশা ভরসা ছিল। আজকে এই আমাদের এশিয়া মহাদেশের ভিতরে বিশেষ করে ভারতের যেই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, কারো সাথে কিন্তু ভারতের সুষম সম্পর্ক নেই, ভালো সম্পর্ক নেই। আমরা আগে জানতাম যে শ্রীলঙ্কার সাথে ভালো সম্পর্ক, তাদের সাথে আজকে সম্পর্ক ভালো নেই। আজকে নেপালের সাথে সম্পর্ক ভালো নেই। আজকে শুধুমাত্র বাংলাদেশে একটি পুতুল সরকার, তারা আজকে স্বীকৃতি দিয়ে তারা আজকে বাংলাদেশকে একটি ভারতের করদ রাজ্যে আজকে পরিণত করেছে। বাংলাদেশ আজকে মনে হচ্ছে অনেক সময় মন্ত্রীদের বক্তব্যে মনে হয় যেন আমরা ভারতের একটা অংশ। আজকে একজন মন্ত্রী বলেন ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই আশরাফুল ইসলাম বলেছিলেন তাদের সাথে রক্তের সম্পর্ক। আপনাদের সাথে রক্তের সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমাদের এক বক্তা বলছেন সেই রক্ত নাকি দূষিত হয়ে গেছে। আজকে আপনাদের প্রমাণ কি? আমরা যখন ইলিশ মাছ পাঠিয়েছিলাম ভারতে, তখন আমাদেরকে পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল এই ভারত। আমরা ভারতকে দেই ইলিশ মাছ, জামদানি শাড়ি, আমাদেরকে দেয় ফেন্সি ডিল। এই হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক। আমাদের তিস্তা চুক্তি নিয়ে এই আওয়ামী লীগ আজকে 15 বছর যাবত বহু ধরনের নাটক করেছে। আজ পর্যন্ত তিস্তা চুক্তি হয়নি। আমাদের ফারাক্কার সমস্যার জন্য আমাদের জাফরুল্লাহ চৌধুরী স্যার সহ মওলানা ভাসানীর সেই তৎকালীন সময় থেকে আজকে পর্যন্ত যে ফারাক্কার সমস্যা আজ পর্যন্ত সমাধান হয়নি। ভারতের সীমান্ত আজকে অরক্ষিত। আজকে আমরা এরই ভিতরে দেখছি যে 11 তারিখ থেকে ভারতের সমস্ত ভিসা কেন্দ্রগুলো চালু হয়েছে। সমস্ত ভিসা কেন্দ্রে উপচে পড়া ভিড়, সেই রেল পথে যাচ্ছে, সড়ক পথে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ ভারতে আসা যাওয়ার কারণেই
আবার এই যে তৃতীয় ঢেউয়ের যে আশঙ্কা রয়েছে, এজন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম, যে আগামী যে তৃতীয় ঢেউ হবে সেখানে হয়তো বাংলাদেশে আবারও সেই মৃত্যুর মহামিছিল শুরু হবে, মৃত্যুর মরক সেদিন হয়তো আমাদের দেখা লাগতে পারে। যার কারণে এখনই সময় আমাদের এই সীমান্ত সিলগালা করা দরকার, এবং নতুন করে শুধুমাত্র আপনি আপনার পিতার মৃত্যুবার্ষিকীতে, আপনি আপনার মায়ের জন্মদিনের জন্য, আপনার ভাইয়ের জন্মদিনের জন্য আপনি আজকে লকডাউন ব্যবহার করবেন। লকডাউনকে বর্তমান সরকার একটা হাতিয়ার হিসাবে, ক্ষমতায় থাকার হাতিয়ার হিসাবে, বিরোধী শক্তিকে মোকাবেলা করার হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করতেছে। যার কারণে এর থেকে সরকারকে হয়তো তারা সরে দাঁড়াবে না, আমরা জানি। এই জন্য মান্না ভাই বারবার যে একটা কথা বলেন যে সবাইকে একত্র হতে হবে, সবাইকে একটা বট গাছের নিচে আসতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু যার যার জায়গা থেকে আমাদের যে আন্দোলন করার, আমাদের কথা বলার, আমাদের ভূমিকা রাখার, যেমন 8 দল 5 দল 7 দল হয়েছিল, এরকম অন্তত সম্মিলিতভাবে, অন্তত যাকে বলে যে একই ইস্যুতে আমাদের সবার ইস্যু এক, যুগপথ যাকে বলে, আমরা কিন্তু সেই কাজটি আমরা করতে পারি। আমরা বিএনপিকে বলবো, আপনারা ঐক্যফ্রন্টকে যদি মনে করেন আপনারা সক্রিয় করেন, যদি মনে করেন 20 দলকে সক্রিয় করেন, আর যদি মনে করেন যে সক্রিয় করার প্রয়োজন নাই, আপনারা বিএনপি আপনারা সক্রিয়ভাবে আপনারা রাস্তায় নামেন, আমরা আমাদের মতো করব। কেননা এই জালেম সরকারকে হটানোর জন্য আমাদের সবারই কিন্তু লক্ষ্য এক, আওয়ামী দুঃশাসন থেকে, আওয়ামী জুলুমাত থেকে, এই জালেম তন্ত্র থেকে আমাদেরকে দেশবাসীকে রক্ষা করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আফগানিস্তানের অবস্থা। আফগানিস্তানে এই ঘানি তিনি কিন্তু সীমানা অতিক্রম করে তাজিকিস্তানে গেছেন, সেখানেও তার রক্ষা হয়নি। তিনি সেখান থেকে এখন আরেকটি ওমানে গিয়েছেন, সেখানেও তিনি থাকতে পারবেন না। কিন্তু আমরাও বলতে চাই, এই শেখ হাসিনা যদি পতন ঘন্টা বেজে যায়, তিনিও ভারতে গিয়েও সেখানে আশ্রয় পাবে না, সেখানেও দেশপ্রেমিক জনগণ সেখানেও তাকে প্রতিরোধ করে তুলবে, এই ভারতেও তার স্থান হবে না। তাই বলতে চাই, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। এর আগে যারা এরকম করেছে, জনগণের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এদেশের মানুষ দাঁড়িয়েছে, এদেশের জনগণ দাঁড়িয়েছে। এখনো সময় আছে, এখনো কিন্তু সামনে যেই নির্বাচন আছে আগামী 24 সালে, এখন এই সংসদ, এই যে নির্বাচন কমিশন, এটি পুনর্গঠনের সময় এসেছে। এই পুনর্গঠন আবারও সেই আপনার ভ্যানিটি ব্যাগের সেই লোক দিয়ে যদি আপনি নির্বাচন কমিশন পুনর্গঠন করেন, তাহলে আপনি যেই এখন পর্যন্ত যে অবস্থায় আছেন, সেই অবস্থায় আবার হয়তো নির্বাচনে আবার চলে আসবেন, কিন্তু এদেশের জনগণ মানবে না। কিন্তু আমরা চাই একটি রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ নয়, আন্দোলনের দরকার নেই। আপনি তো শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি গণতন্ত্রের জন্য সারাটা জীবন নিজেকে উজাড় করেছেন। তাই আপনি হয়তো আপনি একটা বোধোদয় হবে, অনেক ক্ষমতা, আপনার কোনো ক্ষমতার কোনো মোহ নেই, আপনি বারবার বলেন, বারবার কান্নাকাটি করেন, আপনি ক্ষমতায় চান না, কিন্তু 15 বছরে আপনি কিন্তু প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন না। আজকে এক নেত্রী, একজনের নেতৃত্বে আজকে বাংলাদেশ চলছে। গণতন্ত্র নেই, সমাজতন্ত্র নেই, ধর্মনিরপেক্ষতাবাদ নেই, কোনো তন্ত্রমন্ত্রে বাংলাদেশ চলছে না, শুধুমাত্র শেখ হাসিনা তন্ত্রে বাংলাদেশ চলছে। এভাবে চলতে যাওয়া যায় না, এভাবে চলবে না। এই যে গণতন্ত্রের যে অভিযাত্রা চলছে, সেখানে আমরা যারাই সেখানে নেতৃত্বে দিবেন, আমরা লেবার পার্টি আমাদের যতটুকু শক্তি আছে তা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আমরা জুলুমতন্ত্রের বিরুদ্ধে, আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে সকল কর্মসূচিতে আমরা সরব ছিলাম এবং থাকব। সেখানে সরকারের কোনো এজেন্সি দিয়ে, সরকারের কোনো বাহিনীকে দিয়ে আমাদের এই আন্দোলন, আমাদের কর্মকাণ্ডকে স্তব্ধ করার যে পায়তারা চলছে, তা কখনো সফল হবে না।